১৯ বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে ৪ বছরের ভালোবাসার হাত ধরে পালিয়ে এসেছিলাম। তাও আজ থেকে ৫ বছর আগে। ৪ বছরের ভালোবাসা আর ৫ বছরের সংসার, মোট ৯ বছর। ৯ বছরের ভালোবাসা হালকা অভিমান, দুষ্টু মিষ্টি ঝগড়া আর অনেকখানি তৃপ্তি দিয়ে একটু একটু করে গড়া ভালোবাসাময় সংসার। সেখানে আজ থেকে অন্য কেউ রাজত্ব করবে। একটা মেয়ের জীবনে এটা মৃত্যুর চেয়েও যন্ত্রণাময়। কিন্তু আমার কোনো অনুভূতি নেই। নিজের হাতে আমার বর আর তার নতুন জীবন সঙ্গীর রুমটা নিজের মতো করে সাজিয়ে দিয়েছি। মেয়েটা তো অনেক আশা নিয়ে এই সংসারে পা রাখতে যাচ্ছে। সেখানে আমার ব্যবহার করা জিনিসপত্র ব্যবহার করবে প্রশ্নই আসে না। যদিও তার বরটাই এটো। এই ৯ বছরে শুধু ওর জীবনে না, প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আমার অস্তিত্ব মিশে আছে। তবে আজ থেকে তার সম্পূর্ণ দাবি ছেড়ে দিলাম। পড়ে থাকতে হবে এই ঘরের কোনো এক কোণায়। আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই। যেদিন বাবা মায়ের ভালোবাসাকে তুচ্ছ করে রাতের অন্ধকারে সায়নের হাত ধরে পালিয়ে এসেছিলাম, সেদিন থেকে তাদের কাছে আমি মৃত। আর শ্বশুর শাশুড়ি তারাও আমাকে মন থেকে মেনে নেয়নি। তাই তো বিয়ের প্রথম দিন থেকেই আমাদের নতুন সংসার শুরু হয়। কলিং বেলের শব্দে ভাবনা থেকে বাস্তবে আসে তৃষা। মাথায় ১২ হাত কাপড়ের ১৩ হাত ঘোমটা দিয়ে দরজা খুলে দিল। মন ভরে নিঃশ্বাস নিল আর নতুন বউয়ের মুখের দিকে তাকিয়ে দোয়া করে দিল, যে পূর্ণতা আমি দিতে পারিনি সেই পরিপূর্ণতা যেন তোমার দ্বারা হয়। মুচকি একটা হাসি দিয়ে দরজা থেকে সরে দাঁড়ালো তৃষা। তার বর নতুন বউয়ের হাত ধরে ভেতরে প্রবেশ করল। কোনো একদিন তৃষাও এভাবেই হাত আঁকড়ে ধরে এই বাসায় প্রবেশ করেছিল। তবে সেটা তখন শুধু একটা বাসাই ছিল, আর এই মেয়েটা একটা সাজানো গোছানো সংসারে প্রবেশ করলো। পার্থক্য শুধু এটুকুই, কেউ একটা বাসাকে সংসারে পরিণত করেছে আর কেউ সেই সংসারে রাজত্ব করবে। আপনারা গিয়ে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার রেডি করতেছি। সায়ন একবার তিশার দিকে আর চোখে তাকালো। হয়তো ভাবছে মেয়েটা অস্বাভাবিক আচরণ করবে, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে। কিন্তু না, মেয়েটা একদম স্বাভাবিক আছে। তবে কেমন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে। তিশাও ফ্যালফ্যাল হয়ে তাকিয়ে আছে সায়নের চোখে। মনে মনে বলল, সায়নের শেষ অবধি আমার অনুভূতিটুকুও কেড়ে নিলে। রুমে প্রবেশ করে আশ্চর্য হয়ে যায় সায়ন, আর সাথে নতুন বউ। একদম ঝকঝকা নতুন সামগ্রী দিয়ে রুমটা সাজানো। বিছানার চাদর থেকে শুরু করে রুমের প্রতিটা জিনিস। খাবার রেডি করে ওদেরকে ডাক দিল তিশা। কিছুক্ষণের মধ্যেই রুম থেকে বের হয়ে আসলো ওরা। খাবার টেবিলে সবকিছু সাজিয়ে রেখে আড়ালে দাঁড়িয়ে চোখের জল ঝরাচ্ছে। কেন কাঁদছিস তিশা? তুই যে আগে থেকেই প্রস্তুত ছিলি, তাহলে এভাবে ভেঙে পড়তেছিস কেন? ওর পাশে আমি যে কাউকে মেনে নিতে পারি না। আমার দুর্বলতাই তো এই মানুষটা। না, তুই কাঁদবি না, একদমই না। পরবর্তী ঝড়ের জন্য নিজেকে তৈরি করে নে। নিজের অস্বস্তিতে কথা বলে চোখের পানি মুছে নিল। ওদের খাওয়া শেষ, আবারও বুকের ভেতর হাহাকার শুরু হলো। যে মানুষটা প্রথম লোকমা আমার মুখে না দিয়ে নিজের মুখে ভাত দিত না, আজ সে একবার জানতেও চাইলো না আমি খেয়েছি কিনা। কি অদ্ভুত জীবন। সায়ন তার নতুন বউ রুমে ঢুকলো। যখন ঠাস করে দরজা লাগিয়ে দিল, মনে হচ্ছে তিশার কলিজায় কেউ ছুরি মেরেছে। ছুরিটা এত বেশি ধারালো যে পুরো হৃদয়টাই ক্ষতবিক্ষত করে দিচ্ছে। একটা বাচ্চাই কি জীবনের সব? আমার প্রতি তোমার ভালোবাসা তো এতটাই টুকরো ছিল। আমিও তো বাবা মায়ের আদরের একমাত্র সন্তান ছিলাম। তোমার জন্য, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য সেই আদর ভালোবাসাকে তুচ্ছ করে তোমার ভালোবাসায় সাড়া দিয়েছি। সব থেকেও কেউ ছিল না আমার, শুধু ভালোবেসে তোমায়। আর আজ আজ এই তুমিও পর করে দিলে আমায়। তোমার কি একটু কষ্ট হবে না গো? ওই বুকে যখন অন্য কেউ লেপ্টে থাকবে, তখন কি আমার অস্তিত্ব বিন্দু মাত্র নাড়া দেবে না তোমায়? এই সংসারের প্রতিটা কানায় কানায় তোমার আমার ভালোবাসা লেপ্টে আছে। সেই ভালোবাসাকে অন্য কেউ মুছে দিয়ে নিজের ভালোবাসার সূচনা করবে। বড্ড কষ্ট হয় গো, অনেক বেশি যন্ত্রণা হচ্ছে। তুমি কি একটু অনুভব করো না?
আমার অসহনীয় যন্ত্রণাগুলো। কেউ নতুন ভালোবাসা সৃষ্টিতে ব্যস্ত, আর কেউ বা পুরনো স্মৃতি মনে করে ডুকরে ডুকরে কাঁদে বালিশে মুখ গুজে। ভালোবেসে বিয়ে করে ভালোবাসা দিয়েই একটা ভালোবাসাময় সংসার সাজিয়েছে দুজন। বিয়ের 2 বছর পর সেই ভালোবাসার ফসল হিসেবে একটা ছোট্ট অস্তিত্ব তিশা পেটে ধারণ করে। তখন বুঝি সুখগুলো উপচে উপচে পড়তেছে, আর সেই সুখগুলোকে বুঝি হিংসা হচ্ছিল। তাই তো প্রেগনেন্টের 7 মাসের সময় বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। সেদিন তিশার চেয়ে সায়ন বোধহয় একটু বেশি কষ্ট পেয়েছিল। ছেলেরা কাঁদতে নেই, কিন্তু সেদিন সায়নকে হাউমাউ করে কাঁদতে দেখেছি। কতটা অনুভূতি থাকলে ছোট্ট একটা অস্তিত্বকে এতটা ভালোবেসে ফেলা যায়। তবুও সায়ন নিজের কষ্টগুলোকে চেপে রেখে তিশাকে সবসময় সাপোর্ট দিয়ে শান্ত রাখার চেষ্টা করেছে। এই 3 বছরে আরো 3বার বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। প্রথম প্রথম সায়ন সাপোর্ট করলেও ইদানিং সেও খুব অমনোযোগী তিশার প্রতি। তিশার প্রতিটা কাজেই সে বিরক্ত। অনেক ডাক্তার দেখানোর পরও কোনো সমাধান পাচ্ছে না। তাই তো সায়ন আশা ছেড়ে দিয়েছে। আগের মতো আর ভালোবাসা নেই। ভালোবাসাময় সংসারটা যেন একটু ভালোবাসার জন্য হাহাকার করতেছে। যেই মানুষটার বুকে শুয়ে স্বপ্ন বুনে রাত পার করত, সেই মানুষটাই এতটা বদলে গেছে যে সামান্য খেয়ালটুকুও রাখে না। অফিস থেকে লেট করে ফিরে, ঠিকমতো কথাও বলে না। তিশা নিজের থেকে কথা বললেও দায় সারা জবাব দেয়। বাসায় এসেই মেসেঞ্জারে টুংটাং শব্দে মেতে ওঠে সায়ন, আর সেই শব্দে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তিশা। ধীরে ধীরে বুঝতে পারল তার প্রয়োজন ফুরিয়ে আসতেছে, আর তার সেই ধারণা অনুযায়ী আজ নতুন বউ নিয়ে ফিরল সায়ন। হ্যাঁ, এর জন্য দায়ী তার অক্ষমতা, কারণ সে মা হতে পারে না। সায়নকে বাবা হওয়ার সুখটা দিতে সে অক্ষম। কেঁদে কেঁদে সারা রাত কাটিয়ে দিয়েছে, পেটের উপর হাত রাখলো। আজও সে প্রেগনেন্ট, কিন্তু তার কোনো ভরসা নেই। হয়তো 1 থেকে 2 মাস পর এটাও মিসক্যারেজ হয়ে যাবে। ফজরের নামাজ আদায় করে নিল, আল্লাহর কাছে 2 হাত তুলল। ইয়া আল্লাহ, বাবা মায়ের একমাত্র সন্তান হয়েও তাদেরকে নিঃস্ব করে দিয়েছি। তার বিনিময়ে তো আমাকেও বারবার সন্তানহারা করে দিয়েছো। আমি কি খুব পাপী গো আল্লাহ? আমি খুব নিঃস্ব। অন্তত এবার এই অসহায়ত্বের প্রতি তুমি একটু সদয় হও। আমার পেটের ধন আমার বুকে এনে দাও। এই পোড়া মনটায় একটু আশার আলো জ্বেলে দাও। বেঁচে থাকার এই শেষ সুযোগটা কেড়ে নিও না। 2 হাত তুলে আল্লাহর কাছে অঝরে কেঁদে কেঁদে সাহায্য চাইল। আরো কিছু টাইম প্রার্থনা করল। বারবার বাচ্চার মিসক্যারেজ হয়ে যাওয়া, এটা হয়তো বাবা মায়ের চোখের জলের প্রতিদান। সন্তান হারানোর কষ্ট আজ তিলে তিলে বুঝতে পারতেছে। আগে যদি এই যন্ত্রণার সামান্য পরিমাণ অনুভব করতে পারত, কখনোই বাবা মায়ের চোখের জলের কারণ হতো না। সকালের সূর্যটা উকি দিচ্ছে। তিশা উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আলোতে পরিপূর্ণ সূর্যটা চারদিকে আলো ছড়িয়ে পড়েছে। শুধু জীবনের আলোটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আশাগুলো নিরাশাময় হয়ে যাচ্ছে। ধীরে ধীরে বোধহয় জীবনটা গতি হারিয়ে ফেলতেছে। কি ছিলাম আর কি হলাম আর কি হব? চারদিকে আলোতে ঝলমল করতেছে। এতক্ষণের শান্ত নগরীটা ব্যস্ত হয়ে উঠেছে। ধীর পায়ে কিচেনে ঢুকে নিজেও ব্যস্ত হয়ে পড়ল। বিয়ের পর থেকে সায়ন এমন কোনো দিন ছিল না যে শান্তিতে রান্না করতে দিত। বউ, এই বউ, সকাল সকাল আবার জ্বালানো শুরু করে দিয়েছো? রেগে যাচ্ছ কেন? ছি, ঘেমে একাকার হয়ে গেছি। আর উনি চুমু খাচ্ছে। ভালো লাগে তোর ঘামে ভেজা মুখটা। ঠোঁটের ছোঁয়ায় মুছে দেওয়ার লোভটা সামলাতে পারি না। সকাল সকাল ন্যাকামি, এমন ডিস্টার্ব করবে না। হুম, নো ন্যাকামি, শুধু হেল্প করছি। হেল্প না চাই, আমার কাজের 12টা বাজাচ্ছে। এই, একদম বকবক করবে না। তাড়াতাড়ি রান্না করো, অফিসে দেরি হয়ে যাবে। তাহলে ছাড়ো, দূর চাই যত মসিব। এভাবেই প্রতিটা সকালের রান্নায় সায়ন হেল্পের নামে জ্বালিয়ে মারত। সায়ন পিছন থেকে জড়িয়ে ধরে রাখত, কখনো বা চুলগুলো ছেড়ে মুখে গুজে দিত।
তিশা মুখে মুখে যতই রাগ দেখাতো, কিন্তু অন্তরে ভিন্ন অনুভূতি বয়ে যেত। আর কখনো হয়তো এই মুহূর্তগুলো ফিরে আসবে না। পিছু তাকালেই শুধু অতীত হাতড়ে বের হয়। রান্না প্রায় শেষ, এখন ওনাদেরকে ডাকা উচিত। মেয়েটার নামটাই তো জানা হলো না। আনমনা ভাবতে ভাবতে হঠাৎ রান্নাঘরে কিছুটা ভাঙার শব্দে পিছু ফিরে তাকালো তিশা। কাচের বাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মেয়েটা সেই কাচের টুকরো গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। আরে কি, আরে আরে কি করছো? হাতে বেঁধে যাবে তো, সরো তো দেখি, আমি পরিষ্কার করে দিচ্ছি। সরি, আসলে আমি খেয়াল করিনি। সরি কেন? তোমার সংসার তুমি ভাঙবে, তুমি করবে। হঠাৎ করে কেউ তো আর পাকা ঘরওয়ালি হয়ে আসে না। আমাকে শিখিয়ে দেয়, বাকি খাবারগুলো আমি তৈরি করে দেই। তুমি এ বাসায় নতুন, অন্তত কয়েকটা দিন বিশ্রাম করো, তারপর না হয় এসব কাজ টাজ করো। তোমার বর উঠছে? তোমার বর শব্দটা শুনে মেয়েটা অদ্ভুতভাবে তাকালো। তিশা খানিকটা হাসলো ওর ওইভাবে চেয়ে থাকতে দেখে। কি হলো, যাও ওনাকে উঠিয়ে নিয়ে এসো। ও ভালো কথা। তোমার তোমার নামটাই তো জানা হলো না। হ্যাঁ না? তোমার নাম তোমার মতোই খুব মিষ্টি। আপু। কি কি কিছু বলবে? ভয় পেও না। আগলে যখন রাখতে পারিনি, তখন আর কেড়ে নিব না। তোমার সংসার তুমি বুঝে নাও, তবে কাজের লোক হিসেবে থাকতে দিও। বুঝোই তো, পালিয়ে এসছি, সো আর কোনো আশ্রয় নেই। তবুও যদি তোমাদের বিশেষ অসুবিধা হয়, তখন না হয় ঠিকানা খুঁজে নিব। আল্লাহর দুনিয়াতে আর না হোক 3.5 হাত জায়গা তো পাবো। হেনা যতই তিশাকে দেখতেছে, ততই যেন অবাকের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। একটা মানুষ কতটা কঠিন হলে এভাবে স্বাভাবিক থাকতে পারে। স্বামী এমন একটা মূল্যবান ধন, মেয়েরা সব ভাগ দিতে রাজি, শুধু স্বামী ছাড়া। আর সেখানে তিশা যেন অনুভূতিহীন মানবী। এই এক মাসে অনেকটা খাতির জমিয়ে ফেলেছে হেনার সাথে। যদিও সেদিনের পর থেকে কখনো সায়নের মুখটা দর্শন করেনি, সর্বদা সতর্ক থাকে যাতে মৃত্যুর আগে কখনো ওই মানুষটার মুখটার সামনে না পড়ে। বড্ড ঘৃণা হয় কতটা নীচ মেন্টালিটির হলে এমন জঘন্য কাজ করতে পারে। আরে তোমায় ভালোবেসেই তো সব ছেড়েছি, আর দিন শেষে তুমিই আমাকে ছেড়ে দিলে। খুব বেশি বেইমান তুই। সায়ন বাসায় এসে প্রায় আর চোখে তিশাকে খুঁজে বেড়ায়। মাঝে মাঝে ওর মুখটা দেখতে ইচ্ছে করে, কিন্তু বাসায় থাকলে তো তিশা রুম থেকে বের হয় না। আর খাওয়া দাওয়া তো দূরের কথা, আর যদি কখনো মুখোমুখি হয়েও যায়, তখন 12 হাত কাপড়ের 13 হাত ঘোমটা টেনে দেয়। এভাবে একটা মানুষ বন্দি থাকলে তো তার স্বাভাবিকত্ব হারিয়ে ফেলবে। তাই সময় পেলেও খুব কম টাইমই বাসায় থাকে সায়ন, তবে মনে মনে শান্তিও পায়। সতীনের সংসারে নাকি ঝামেলা বেঁধেই থাকে, কিন্তু সেখানে হেনা ন্যূনতম অভিযোগ তোলে না, সেই সুযোগটাই তো পায় না। বিয়ের দিন ভেবে নিয়েছে তিশাকে একটা আলাদা ফ্ল্যাট ভাড়া করে দিবে, বাট এখন বোধহয় তার আর প্রয়োজন নেই। খাবারের সময় ইদানিং আর চোখে তিশাকে খোঁজ করে সায়ন, যেটা হেনার চোখে এড়িয়ে যায়। যদিও মনের ভিতর একটু অশান্তি হয়, তবুও কিছু বলে না। তবে হঠাৎ একদিন বলেই ফেলল, আপু, আপনি তো আমাদের সাথে বসেই খেতে পারেন। কষ্ট হবে না তোমার? তোমার স্বামীর পাশে তোমার সতীন বসে খাবার খাইলে। হেনা মাথা নিচু করে চলে গেল। আসলেই তো, হ্যাঁ, শুধু কষ্ট না, বড্ড বেশি, তার চেয়েও বেশি কষ্ট হবে। আমি মেনে নিতে পারবো না সায়নের পাশে কাউকে। হেনার এভাবে চলে যাওয়ার উত্তরটা ভালোভাবেই পেয়ে গেছে তিশা। হায় রে মেয়ে, তুই সামান্য এতটুকু মেনে নিতে পারবি না, আর সেখানে দিব্যি সুখে শান্তিতে আমার স্বামীকে নিয়ে কিভাবে আমার গড়া রাজ্যের রাজত্ব করতেছিস। সময় তার আপন গতিতে পার হয়ে যাচ্ছে। তিশা প্রেগনেন্ট 7 মাস, খুব দুর্বল হয়ে পড়তেছে। রাতে তো একদমই ঘুমাতে পারে না। রুম থেকে বারান্দা, আবার বারান্দা থেকে রুমে পায়চারি করে সারা রাত পার করে দেয়। এই কি হলো তিশু পাখি? কি হয়নি বলো? আমাকে অশান্তিতে রেখে নিজে ঘুমাচ্ছ কেন? আমি আর অশান্তি, তাও তোমাকে? তুমি না তো কে? হ্যাঁ,
আমি প্রেগনেন্ট এর জন্য দায়ী কে? হ্যাঁ, খাটাস লোক একটা। আরে রে, টিস্যু পাখিটা রাখতেছে কেন? একদম স্পর্শ করবে না আমায়। তোমার বাবুরা আমাকে ঘুমোতে দেয় না কেন? হ্যাঁ, উফ, আমি ঘুমোবো, আমার বুঝি ঘুম পায় না? কি, ওদের এত বড় সাহস আমার টিস্যুমণিকে জ্বালাই? এদিকে এসো, বকে দিচ্ছি। টিস্যু পাখি, হুম। বাবুরা বড় হচ্ছে তো তাই তোমাকে জানান দিচ্ছে। মাম্মাম, আমরা আসতেছি, আর একটু সহ্য করো পাখিটা, আর কয়টা দিন তো। তাইলে তোমাকে কেন জ্বালায় না? বাবুরা তো তার মাম্মামকে বেশি ভালোবাসে, তাই মাম্মামকে জ্বালায়। এখন আমার টিস্যু পাখিটা ঘুমাবে। কোলে নাও। এখন সকালে অফিস আছে তো। গোল্লায় যাক তোমার অফিস, তাড়াতাড়ি কোলে নাও। বাধ্য হয়ে কোলে তুলে নিল, নয়তো হরতাল শুরু করবে। আমি না ঘুমানো পর্যন্ত আমাকে কোলে নিয়ে হাঁটবে, বুঝেছো? না, হ্যাঁ, তোমার বাবুরা যতক্ষণ আমাকে জ্বালাবে ততক্ষণ তোমাকে আমি জ্বালাবো। ঠিক করে হেসে উঠল তিশা। তিশার হাসির শব্দে শাশুড়ি জেগে উঠল। কিরে মা, কি হলো? হাসতাছিস কেন? শাশুড়ির কথায় হুঁশ ফিরে পেল তিশা। সে তার অতীত হাতড়ে বেরোচ্ছিল এতক্ষণ। ইস, কতটা যত্নে করা ভালোবাসা, আজ তার সবই অতীত। সায়ন যদি পাশে থাকতো তাহলে আজও এভাবে জ্বালাতো। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করতেছে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হচ্ছে। কোন পাপের বিনিময়ে এমন সন্তানের মা হলো কে জানে। হঠাৎ বিয়ে করে নিয়ে আসার জন্য মানতে পারেনি মেয়েটাকে, কিন্তু তবুও কখনো তো ছেড়ে দিতে বলেনি। এমন ছেলের মা পরিচয় দিতেও বিবেকে বাধা দেয়। তিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে শাশুড়ি, আর তিশার দুচোখ দিয়ে অশ্রু ঝরতেছে। কতদিন কারো ভালোবাসার স্পর্শ পায়নি। আটকাতে পারলি না রে মা? যে যেতে চায় তাকে আটকে আর কয়দিন রাখা যায় বলো? বুঝি না